যে কোনো বক্তব্য আসলে ফার্স্ট হ্যান্ড অভিজ্ঞতা যার তার থেকে শুনলেই তো সবচেয়ে ভালো, তাই না? সো আমার মনে হয় যে আমি জানি না এখানে আর কেউ আছেন কিনা জেল খাটা আসামি। তো আমি একজন জেলখাটা আসামি, আমি একজন জেলখাটা গর্বিত আসামি। ইনফ্যাক্ট গর্বের মাত্রাটা একটুখানি বলি। গর্বের মাত্রাটা হচ্ছে যে আমি পলিটিক্সের সঙ্গে যুক্ত। আমি রাষ্ট্র সংস্কার আন্দোলনের অর্থ সমন্বয়কের দায়িত্বটা পালন করি। তো এবার গণ অভ্যুত্থান হওয়ার পরে যেহেতু আমাদের অনেক বন্ধু বান্ধব, খুব কাছের লোকজন এখন সরকার, তো আমি তাদের কাছে একটাই অনুরোধ করছিলাম যে আমি একটু একদিনের জন্য জেলে যাব। আমার অনেক বন্ধু বান্ধব আছে, তাদের সঙ্গে একটু সারাটা দিন কাটায় আসবো, কিন্তু তারা আনফর্চুনেটলি এটা অ্যারেঞ্জ করতে পারেন নাই। কিন্তু আমি এরকম গর্বিত। গর্বের কারণটা হচ্ছে ডেফিনেটলি আমি যেহেতু রাজনীতির সঙ্গে যুক্ত, আমি মনে করি যে একজন রাজনৈতিক কর্মীর জন্য এটা হচ্ছে সবচেয়ে বড় একটা ইউনিভার্সিটি। আপনি আপনি অনার্স, গ্রাজুয়েশন, মাস্টার্স, পিএইচডি, হোয়াট নট সব একসঙ্গে করে ফেলেন। এই আলাপগুলোয় হয়তো খুব প্রাসঙ্গিক না, আমরা মূল আলাপগুলোতে আসতে চাই। তার আগে আমি একটু বলি যে আমি যখন এই লেখাটা লিখলাম তখন স্বাভাবিকভাবে আমি সারা পৃথিবীতে আসলে জেলগুলো কেমন এগুলো নিয়ে একটুখানি গবেষণা করছি, যেটা আমাদের আইজি প্রিজন সাহেবও কিছুটা বলছেন। পৃথিবীর সবচেয়ে মানবিক একটা জেল বলা হয় হচ্ছে হেলডেন। এটা সম্ভবত নরওয়ে বা ওই এরিয়াতে আর কি, হেলডেন জেল। ওইখানে হয় কি, আপনি সপ্তাহে 2 দিন 2 ঘন্টা করে আপনার ফ্যামিলির সঙ্গে সময় কাটাইতে পারবেন। আপনি সপ্তাহে 1 দিন ধরেন যে ছুটি কাটাইতে পারবেন, এরকম টাইপের আর কি। তো মানে এইটা যখন বলি তাদের যে মানে আমার বইটাতে বোধহয় কিছু ছবি টবি আছে, আমার মনে নেই এখন। আপনার কাছে মনে হবে যে কোনো একটা 5 স্টার হোটেলের কাছাকাছি, অ্যাকোমোডেশন অ্যান্ড এভরিথিং, সেখানে একটা কিচেন আছে, সব কিছু। সো আমি ওই হেলডেন চাই না। আমি আসলে আমার দেশের যে বাস্তবতা, এইখানটায় আসলে কিভাবে একটুখানি সংস্কার করে অনেকখানি ইম্প্যাক্ট ফেলা যায়, এইটাই আমি আসলে চাই। আমরা রাষ্ট্র সংস্কার আন্দোলন, আমরা সংস্কারপন্থী। আমরা মনে করি যে খুব মানে আমাদের সীমাবদ্ধতাগুলো তো আমরা জানি, এগুলো তো ওভারলুক করলে হবে না। সো সেই সীমাবদ্ধতার মধ্যে আসলে অনেক ইমপ্রুভ করা সম্ভব। আমি সেই আলাপগুলোতে একটু আসবো, কিন্তু আমার একটা হাইপোথিসিস হচ্ছে যে একটা দেশ যেমন, আমার আলাপটা শুনলে মনে হইতে পারে যে আমি একটু একাডেমিক কথা বলছি, ইউনিভার্সিটিতে আসার কারণেই কিনা। আমার সারা জীবন প্যাশন ছিল, জীবনের লক্ষ্য উদ্দেশ্য ছিল যে আমি একাডেমিক হব, কিন্তু আমি সারা জীবন একাডেমিকই হইনি, আর বাকি সব কিছু হয়েছি। আমার প্রফেশনে আমি হচ্ছি সফটওয়্যার ইঞ্জিনিয়ার, কিন্তু আমি মিস করি যদি আমি একাডেমিশিয়ান হইতে পারতাম। এনিওয়ে, টোন যেটাই হোক, আপনারা নিশ্চয়ই কানেক্ট করতে পারবেন। কানেক্ট করতে অসুবিধা হলে জানাবেন। সেটা হচ্ছে যে আমার কাছে মনে হয় যে একটা দেশ যেমন, তার সবচেয়ে প্রকট একটা রূপ হচ্ছে তার জেলটা। তার মানে কি? তার মানে হচ্ছে যে আপনার দেশে যদি জুলুম থাকে, আপনার দেশে যদি লুটপাট, দুর্নীতি, মানবাধিকার হরণ, খুন, জখম, রাজনৈতিক অপরাধ, এই সব কিছু যদি থাকে, চরমভাবে সেটা জেলে আছে, এটা ডিফল্ট আপনি ধরে নেন, একদম গ্রান্টেড, এটা একদম গ্রান্টেড। আমার জেলের অভিজ্ঞতাটা একটুখানি বলি। প্রথমত আমার বিরুদ্ধে যে অভিযোগগুলো, আমার বিরুদ্ধে হাসিনা সরকার প্রেস কনফারেন্স করে বলছিলেন যে আমি হচ্ছি রাষ্ট্রদ্রোহী, আমি হচ্ছি দেশদ্রোহী, আমি হচ্ছি রাষ্ট্রের বিরুদ্ধে ষড়যন্ত্র করি, এবং আমি সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্র করি। 4টা খুব গুরুতর অভিযোগ। এই 4টা অভিযোগের একটাও যদি প্রমাণ হয় তাহলে আমার ফাঁসি অথবা যাবজ্জীবন হয়ে যাওয়ার কথা। তো এরকম একজন কি বলে দুর্ধর্ষ আসামি আমি। আমার 5 মাস 1.5 মাস মোট 8 মাস আমি জেল খাটি, 1 2 3 3টা জেলে। তো কেরানীগঞ্জ, কাশিমপুর 1 এবং হচ্ছে আপনার বগুড়া জেল, এই 3টা জেলে আমি 3 বারে 8 মাস জেল খাটি। আমার জেলের মনে করেন যে এই যে ছবিগুলো আছে, আমি অনেকগুলো ছবি আমার এই বইটাতে ব্যবহার করছি, যেগুলো ইন্টারনেটে পাওয়া যায়। আপনারা দেখবেন যে অনেক কিছু আসলে জেলে করা সম্ভব, যেটা এখানে আইজি প্রিজন সাহেবও বললেন। যেমন আমি ধরেন যে, আচ্ছা এটা একটুখানি বলি তাহলে আলাপটা হয়তো সুবিধা হবে। আমি জেলে যাই হচ্ছে করোনা রেসপন্স নিয়ে কাজ করার জন্য। আমরা সরকারের একটা
করোনা নিয়ে যে তৎকালীন সরকারের অবশ্যই 2020 সালের, আপনারা মুশতাকের কথা তো শুনছেন, যাকে জেলে মেরে ফেলা হয়, শুনছেন না? আমি আর মুশতাক আমরা একই মামলার আসামি, আমরা একই সময় গুম হয়েছিলাম। মুশতাক আমার একটু আগে গুম হয়েছিল। একই সময় আমরা একই মামলার আসামি, প্রায় একই সময় কাছাকাছি সময় আমরা গুম ছিলাম, এবং এরপরে আমাদেরকে ডিজিটাল সিকিউরিটি অ্যাক্টের একটা মামলা দিয়ে এবং এত সব বিশেষণ যুক্ত করে আমাদেরকে জেলে পাঠায়। তো জেলে আমি যে জিনিসটা করছি প্রথমেই, সেটা হচ্ছে আমি বাইরে যেটা করতাম সেটা এক্স্যাক্টলি, যে করোনার রেসপন্স নিয়ে আমি কাজ করছি। কেরানীগঞ্জ জেলে আমি 3.5 মাসের মতো ছিলাম, এবং এই 3.5 মাস সময় যেটা কেস টেবিলের কথা বলা হলো, এমনকি আমি ধরেন যে কেস টেবিলে গিয়ে তখন আমাদের ওখানে ছিল 12,500-এর মতো বন্দি, ক্যাপাসিটি হচ্ছে 4,500, কিন্তু বন্দি ছিল 12,000 সামথিং। এই 12,000 বন্দিকে ধরেন যে আমি কেস টেবিলে বসে দাঁড়ায় মাইকে করে আপনার করোনার রেসপন্স শেখাচ্ছি, যে ভাই আপনারা এই জিনিসগুলো মেনটেন করবেন, এগুলো করবেন না। তারপরে ধরেন যে ওয়ার্ডে ওয়ার্ডে গিয়ে তাদেরকে কাউন্সিলিং করানো। তারপরে ধরেন যে আমরা খুব অল্প খরচে আপনার হ্যান্ড ওয়াশ তৈরি করা, এই যে মানে 1 টাকা দিয়ে 1 লিটার হ্যান্ড ওয়াশ তৈরি করা যায়, এরকম জিনিসগুলো আমরা তৈরি করে করে ওয়ার্ডে ওয়ার্ডে বেলাতাম আমরা। তারপরে আপনার আরো অনেকগুলো উদ্যোগ নিয়েছিলাম, কিন্তু করতে পারি নাই। কিন্তু এরপরে আমাদেরকে অন্য জেলে এটাকে কি বলে আপনার চালান করে দেয়, রাইট, চালান করে দেয়, এবং চালান করে দেওয়ার মতো আর এই কাজগুলো অনেকাংশে থেমে যায় আর কি। তো এরকম অনেক কিছু করার আসলে সুযোগ আছে। আমরা বাইরে থেকে জেলকে যেরকম মনে করি, জেল ভেতর আসলে সেরকম নয়। ইনফ্যাক্ট যারা পুরাতন সময় জেলে খাটছেন, মনে করেন যে নাজিমউদ্দিন রোডের জেলে যারা ছিলেন বিভিন্ন সময়, কিংবা যারা ধরেন যে জেলা সদরের জেলগুলো থেকেও যখন কেরানীগঞ্জে আসেন, তারা বলেন যে আমরা তো একটা রিসোর্টে আসলাম, এরকম টাইপের মানে জেলের ভেতরে ধরেন যে অন্তত ঢোকার সময় যে পরিবেশটা ফুল টুল দিয়ে সুন্দর করে, এবং আমাদের শহীদুল আলম ভাই আমার আগে জেলে গেছিলেন, শহীদুল আলম ভাই আবার সুন্দর করে দেয়ালে টেয়ালে বিভিন্ন উদ্যোগ নিয়ে ছবি টবি প্রিন্ট করেছেন। প্রথম ইয়েটা ভালো লাগে, সুন্দর লাগে। যদি আপনার আসলে সুন্দর কিনা এটা নেয়ার মানসিকতা যদি থাকে আর কি, যদি থাকে তাহলে আপনি দেখবেন যে আসলে সুন্দর। আমরা যারা জেলে যাব এই জিনিসটা জেনে নিয়ে এবং মেনে নিয়ে যারা আমরা রাজনীতিতে আসছি, আমাদের জন্য স্বাভাবিকভাবে ধাক্কাটা একটু কম। তো আমার কাছে এই জিনিসগুলো আমার চোখে পড়ছে। আমরা এখানটায় আমাদের আইজি প্রিজন সাহেব একটা কথা বলছেন, ওনার অনেকগুলো কথায় আমি খুব মানে যার পর নয় আশাবাদী হইলাম, উচ্ছ্বসিত হইলাম, যে হ্যাঁ জেল কোড নিয়ে চিন্তা হচ্ছে। আমাদের জেল কোড হচ্ছে 1864 সালে, যেটা উনি বললেন। এবং রাষ্ট্র সংস্কার আমরা যখন বলি, আমরা বলি যে এই যে গুরুত্বপূর্ণ যে পুলিশের আইন, আমাদের হচ্ছে 1861 সালের আইন ভাই। আমরা 1861 সালের আইন দিয়ে আমাদের পুলিশ বাহিনী চলে। তো আমাদের জেল কোড হচ্ছে 1864 সালের। এগুলো অবশ্যই, এগুলোর সিস্টেমগুলো এগুলো আপডেট করা দরকার। আমাদের এখানে যখন এই কেরানীগঞ্জ জেলটা যখন চালু করা হইল, তখন বলা হইল যে মানে খুব গর্ব করে বলা হইল যে আমরা এশিয়ার এশিয়ার সর্ববৃহৎ জেল আমরা করছি। আরে ভাই, এটা যে আপনার জন্য সবচেয়ে বড় একটা লজ্জা, এই সেন্সটা আমাদের রাষ্ট্রের সরকারের নাই। এটা খুব ভয়াবহ একটা জিনিস। আমাদের আইজিপি সাহেব প্রিজন সাহেব বললেন যে কারারক্ষীদের দুর্নীতির ব্যাপারে উনি খুব বললেন যে এগুলো কম হয় বা এগুলো হয়তো ব্যতিক্রম আছে, কিন্তু যারা জেলে যায় সবাই অপরাধমূলক কোনো না কোনো কার্যক্রমের সঙ্গে যুক্ত। আমি বলি যে এই কনসেপ্টটা খুব ভুল এবং বিপজ্জনক। আমাদের এখানে আমরা সবাই জানার কথা যে কি কি কারণে মানুষ জেলে যায় বা যাইতে পারে। আমার এস্টিমেট হচ্ছে 95% মানুষ যারা জেলে গেছে, তারা যদি একটা ন্যূনতম মানবিক আপনার ধরেন যে আইনের শাসনের রাষ্ট্র সরকার যদি পাইতো, ব্যবস্থা পাইতো, তাহলে হয়তো তারা আসলে জেলে যাইতে হইতো না। অন্তত 95% মানুষের বলে আমার কাছে মনে হয়, এটা আমার এস্টিমেট। আমরা যদি দেখি এখানে এই রেশিওটা আসছে যে আমার বইতে আছে হচ্ছে যে 21% যারা হচ্ছে যে আপনার কনভিক্টেড, যারা আপনার কয়েদি বলে, বাংলায় বলে কয়েদি, ইংরেজিতে কনভিক্টেড, এবং 21%, তাহলে 79% হচ্ছে আন্ডার ট্রায়াল, আমরা বলি যে হাজতি। পৃথিবীর ব্যাপী
আমি অন্তত ধরেন যে এটার রেশিওটা পৃথিবীর মানে সারা প্রতিটা দেশে কত এটা রেশিওটা পাওয়া যায়, আমার বইতে এটার একটা লিঙ্কও দেওয়া আছে, আপনি চাইলে ওই লিঙ্কে গিয়ে দেখতে পারবেন। পৃথিবীব্যাপী এই রেশিওটা হচ্ছে উল্টাটা ভাই, মানে 20% থাকে হচ্ছে আন্ডার ট্রায়াল হাজতি, আর 80% থাকে হচ্ছে কনভিক্টেড অপরাধী, প্রমাণিত যে অপরাধী সেটা থাকে হচ্ছে 80%। কেন? কারণ হচ্ছে আপনি জেলে আটকায় রাখবেন কাকে? যাকে বাইরে রাখলে ওই মামলাটা ধরেন যে সে প্রভাবিত করতে পারে, কিংবা ধরেন যে আসলে সে খুব বড় অপরাধী, এরকম লোককেই তো আপনি জেলে রাখবেন, তাই না? আপনি মনে করেন যে একজন মানে ধরেন যে একটা চুরির অভিযোগ আসছে, কিংবা 5টা মানে কি বলে ইয়াবা, এই ধরনের লোককে আপনি আন্ডার ট্রায়াল রেখে দেওয়াটা কতটুকু যৌক্তিক? আসলে কি যৌক্তিক আছে কিনা আমার ধারণা নাই। এগুলো চিন্তা করার দরকার আছে। এটা একটা বড় সংকট। এখন আপনি চিন্তা করেন আমাদের যে 80% যে আসলে আন্ডার ট্রায়াল, এই রেশিওটা যদি ওয়ার্ল্ড ওয়াইড রেশিওর মতো আমাদেরও যদি এরকম হইতো যে আমাদের আসলে 80% হচ্ছে কনভিক্টেড, 20% হচ্ছে আন্ডার ট্রায়াল, তাহলে আমাদের যে জেল ফ্যাসিলিটিস আছে এটা দিয়ে আসলে সবাইকে রিজনেবলি ভালোভাবে আসলে অ্যাকোমোডেট করা যাইতো, এবং যেটা বলা হচ্ছে যে দেখাবো আলোর পথ, তখন হয়তো অনেক বেশি সহজ হইতো। সো আমি এই পয়েন্টটা একটুখানি সবার নজরে আনার চেষ্টা করলাম যে এটা গুরুত্বপূর্ণ মাইন্ডসেট, যেটা গুরুত্বপূর্ণ আমরা আসলে কিভাবে এই জিনিসগুলোকে দেখি। পৃথিবীর বা এশিয়ার সবচেয়ে বড় জেল এটা গর্ব না, এটা সবচেয়ে বড় একটা লজ্জার বিষয়। কিংবা আমাদের ভাই বলতেছিলেন যে আমাদের ডিটেইনি সংখ্যা পৃথিবীর মানে জনসংখ্যার অনুপাতে অনেক কম। আমি বিনয়ের সঙ্গে দ্বিমত জানাই। নেদারল্যান্ড সম্ভবত, এনিওয়ে আমার নাম ভুল হইতে পারে, এখন 2টা দেশ মিলে একটা জেল বানাইছে, মানে একটা জেল শেয়ার করে, সম্ভবত ডেনমার্ক এবং আরেকটা দেশ। কারণ কি? ওদের দেশে অপরাধী জেলে রাখার মতো অপরাধীর সংখ্যা এত কমে গেছে যে জেল আর মানে পোষার দরকার নাই, ওরা জেল বন্ধ করে দিচ্ছে ভাই। আর আপনি মানে সবচেয়ে বড় এশিয়ার সবচেয়ে বড় জেল, কয়েকদিন পরে পৃথিবীর সবচেয়ে বড় জেল বানানোর জন্য আপনি মানে গর্বিত হচ্ছেন। খুবই আনফর্চুনেট। এই মাইন্ডসেট সবচেয়ে গুরুত্বপূর্ণ। আমাদের এই না, আমি মানে দায়িত্ব নিয়ে বলছি এই ইনফরমেশনটা, কিন্তু আমি কোনো প্রমাণ দেখাইতে পারবো না। সো আমাকে একজন নাপিত কেরানীগঞ্জেরই, তিনি বলছিলেন যে, আমি বললাম যে আপনারা নাপিতের কাজ কি এখানে এসে শিখছেন নাকি বাইরে থেকে শিখছেন? নাপিত চালি বলে সেটাকে। ওখানে নাপিত আছে, সরকারি নাপিত আছে, আপনাকে বাটি ছাট করে চুল কাটে দিবে। আপনি একটা সিগারেটের প্যাকেট দিলে আপনাকে ডিজাইন করে ফ্যাশন করেও চুল কাটে দিতে পারে। আর একটা আছে হচ্ছে যে বেসরকারি টাইপের আর কি, মানে হচ্ছে যে একটু পশ, হ্যাঁ, সেখানটা আপনার হয়তো 2 প্যাকেট সিগারেট দিলে সুন্দর করে চুল কেটে দেয়। তো ওরকম একজন নাপিতের সঙ্গে আমি কথা বলছিলাম, তিনি আমাকে বললেন যে ভাই, যখন নাপিতের সংখ্যা কমে যায় তখন জেলখানা থেকে থানাগুলোতে রিকোয়ারমেন্ট দেওয়া হয় যে ভাই আমার তো নাপিত লাগবে। তখন তারা গিয়ে ওই থানাগুলো গিয়ে আপনার নাপিতের দোকান থেকে, সেলুন থেকে নাপিতদেরকে ধরে নিয়ে আসা খুব সহজ। 5টা ইয়াবা পকেটে ঢুকাই দিলে অনেক দিনের জন্য জেলে পাওয়া যায়। জি, নিশ্চয়ই। আর আমি সংক্ষেপ করব, আমাদের এখানে আমি যে কথাগুলো বলছি বা আমাদের যে কথাগুলো বলছি এগুলো শুনতে খুব ইউটোপিয়ান মনে হবে, যে সপ্তাহে 2 দিন 2 ঘন্টা করে 4 ঘন্টা আপনি ফ্যামিলির সঙ্গে থাকবেন, একটা দিন ইয়ে পাবেন, কিংবা ধরেন যে আপনি কাজ করতে পারবেন। আমি আসলে যে জিনিসটা মনে করি, আমার কাছে যে জিনিসটা মনে হয়েছে, আমি একজন সফটওয়্যার ইঞ্জিনিয়ার, আগেই বললাম আমি একটা ছোট আইটি কোম্পানি চালাই, যেটা ধরেন যে বেশ কিছু রিওয়ার্ড পাইছে বলতে হচ্ছে যে ধরেন যে আমার কোম্পানি বাংলাদেশের টপ রেমিটেন্স আর্নারদের একটা সময়, আমি পলিটিক্সে খুব বেশি ইনভলভ হওয়ার আগ পর্যন্ত আর কি। তো আমার কাছে সবসময় মনে হয়েছে যে আমি যে জেলে আছি, আমার কোম্পানির লোকরা কেন সাফার করবে? তাহলে আমি যদি, আমার যেহেতু আসলে সফটওয়্যার বিজনেস, আমি যদি একটা কন্ট্রোলড এনভায়রনমেন্টে যদি আমি ল্যাপটপে অ্যাক্সেস পেতাম, তাহলে হয়তো আমার টিম, আমার বিজনেস আমি হয়তো ভালোভাবেই চালাইতে পারতাম। কিংবা ধরেন যে খুব স্পেশাল স্কিল যারা, হ্যাঁ, বাংলাদেশ ভলিবল টিমের ধরেন যে 11 বছরের যিনি ক্যাপ্টেন, তিনি জেলে ছিলেন অনেক দিন ধরে। তো আপনি তো আসলে এই যে 11 বছরের ক্যাপ্টেন ভলিবল টিমের, এ খুবই গুরুত্বপূর্ণ একটা স্কিল। আপনি তো আসলে এটাকে ব্যবহার করতে পারার সুযোগ ছিল, দরকার ছিল আসলে। এখন কথা হলো যে আপনার বাংলাদেশে ভাই জেলের বাইরেই তো কর্মসংস্থান নাই,
তাই না? কি কারণে কর্মসংস্থান নাই সেটা অন্য আলাপ। কর্মসংস্থান যেহেতু জেলের বাইরেই নাই, জেলের ভিতরে আমরা কতটুকু কর্মসংস্থান করতে পারবো, আমার মনে হয় যে আমাদের আগে আসলে জেলের ভিতরের জন্য একটা ভিন্ন ব্যাপার, কিন্তু অবশ্যই জেলের বাইরে যে আমাদের যে আসলে কর্মসংস্থানের বিশাল একটা ঘাটতি এবং যেটা আসলে ইভেনচুয়ালি আমাদের অনেকগুলো ইস্যু জেনারেট করে, এই জিনিসগুলোতে সমাধান করা দরকার। এই অংশে একটা ছোট্ট জিনিস বলি, আমাদের শুধুমাত্র যে পরিমাণ টাকা পাচার হয় এইটা যদি আমরা আসলে রোধ করতে পারতাম মোটা দাগে, ওই যে এখানে রাষ্ট্রচিন্তার ভাই আছে, ওনাদের একটা হিসেব আছে যে প্রতি বছর আপনি একটা গ্রামে 10 কোটি টাকা ইনভেস্ট করতে পারতেন। প্রতি বছর একটা গ্রামে 10 কোটি টাকা ইনভেস্ট করতে পারলে আপনার কাউকে আসলে বিদেশে যাইতে হইতো না, শহরেই যাইতে হইতো না। লাস্ট আমি যে জিনিসটা আলাপ করতে চাই, ইউরোপিয়ান মনে হইতে পারে কিন্তু আমাদের জেলে থেকে বড় বড় অপরাধীরা সন্তানের বাবা হইছেন, তারা ধরেন যে স্কাইপে করে বিজনেস চালান। আমি বলি যে এই জিনিসগুলোকে ভাই লিগাল করেন। এটা শুধুমাত্র বড় বড় সন্ত্রাসী বা বড় বড় মাফিয়া বা বড় টাকার মালিকরা এই জিনিসটা করবে, এটা তো কোনো খারাপ কিছু না। আপনার সে যে ব্যবসা চালায় কিংবা সে যে করে জেলের মধ্যে থেকেই যদি সে এটা করতে পারে, ফ্যামিলির সঙ্গে সময় কাটাইতে পারে, এই জিনিসগুলো ইভেনচুয়ালি আপনার যে মূল লক্ষ্য দেখাবো আলোর পথ, সেখানে শুধুমাত্র বন্দীদেরকে না দেশকে সেটা আসলে হেল্প করবে। আমি এই জিনিসগুলোকে আসলে রেগুলারাইজ করার পক্ষে। এবং লাস্ট বাট নট লিস্ট, আমরা জেলে যারা যায় ডেসপাইট যে কারণেই যাক না কেন, আমরা তাদেরকে, আমি যেহেতু বলি যে 95% মানুষকে আমি বলি যে সে আসলে বিনা অপরাধে জেলে গেছে, একটা ন্যূনতম মানবিক রাষ্ট্র পাইলে সে হয়তো জেলে যাইতে হইতো না। সো আমরা যে কে অপরাধী বা অপরাধী না এইটা আমরা আসলে আর বিচারও করি না, নির্বিশেষে আমরা সকল বন্দীদের একটা অ্যাসোসিয়েশন মেনটেন করি, নাম হচ্ছে জেলদূত ভাই। মানে যারা জীবনে কখনো না কখনো জেলে গেছে এবং যারা হয়তো ভাবে যে তারা জেলে যাবে, তাদের একটা বন্ধন বা মেনটেন করি আমরা। আমার কাছে মনে হয় যে এই যে রিহ্যাবিলিটেশন, তাদেরকে যে আসলে মানে সামাজিকভাবে এবং মানে পারিবারিকভাবে সব কিছুতে, এবং তাদের যে পরিবার, তাদেরকে হেল্প করার জন্য আমার কাছে মনে হয় যে আমাদের এই জেলদূত ভাই এইটা কাজ করে। সো আমি সবাইকে আবারও অনেক অনেক ধন্যবাদ জানাই, কৃতজ্ঞতা জানাই। একটা কথা বলে শেষ করি যে আমি জেলে গেছিলাম হচ্ছে হাতটাকে এভাবে তুলে, আর জেল থেকে বেরিয়েছিলাম এভাবে তুলে। আমি অনুরোধ করব আপনাদের মধ্যে যারা আসলে, বিশেষ করে যারা আসলে রাজনৈতিক কর্মী, রাজনীতি নিয়ে ভাবেন, তাদের যদি কখনো জেলে যেতে হয় হাতটাকে এভাবে করে যাবেন এবং বের হবেন এভাবে করে। অনেক ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।